আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি। এই কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ব। একই সাথে কবিতার অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আমরা সেগুলোরও সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আচ্ছা, তো দেখো কবিতার প্রত্যেকটা লাইন আমরা একটু ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ে ফেলবো। চলো, তো দেখো প্রথমে তোমাদেরকে বলা হচ্ছে যে সার্থক জনম আমার জন্মেছে দেশে। অর্থাৎ কবি এই কবিতার প্রথম লাইন দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? কবি কিন্তু বলছে যে সার্থক জনম আমার জন্মেছে দেশে। কবি এই দেশে জন্মগ্রহণ করাকে সার্থক মনে করছে, তাই না? তো দেখো কবি অনুভব করছেন যে এই দেশে জন্মগ্রহণ করতে পেরে তার জীবন ধন্য বা সফল হয়েছে, তাই না? আচ্ছা, এর পরের লাইন যদি আমরা দেখি, দেখো বলছে কবি যে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এখানে কবি কিন্তু মা বলতে তার নিজের দেশকে বুঝিয়েছে, তাই না? তো দেখো সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, নিজের জন্মভূমিকে যাকে তিনি মা বলে সম্বোধন করেছেন। তার মানে কবি মা বলতে কিন্তু এখানে তার নিজের দেশ অর্থাৎ নিজের দেশ মাকে বুঝিয়েছে, তাই না? তো কবি এখানে বলছে যে এই নিজের দেশকে কবি ভালোবাসতে পেরেই কবি তার জীবনে প্রকৃত সার্থকতা খুঁজে পেয়েছেন। আচ্ছা, তো এর পরের লাইন আমরা দেখি, চলো। কবি বলছে যে জানি না বা জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন। অর্থাৎ কবি বলছে দেশের মাটির নিচে বা ভাণ্ডারে রানীর মতো ধন সম্পদ বা ঐশ্বর্য আছে কি না তা নিয়ে কবির কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাচ্ছে দেশে যদি কোনো ধন সম্পদ থেকেও থাকে বা যদি নাও থাকে তাও কবির কিছু যায় আসে না। কবি পুরো দেশটাকে ভালোবাসেন, কবি দেশের প্রকৃতিকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এটি কিন্তু কবি বুঝিয়েছে। তারপর বলছে কি, দেখো শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। এই লাইনটার কবি কি বোঝাচ্ছে যে কবি কিন্তু জানে না যে দেশে তার তার দেশের কোনো ধন সম্পদ আসে কিনা, থাকলে থাকলো, না থাকলেও তার কিছু যায় আসে না। কবির আনন্দ বা উল্লাস ভালো লাগে কিসে? দেখো কবি বলছে বিদেশের ওই ঐশ্বর্যের চেয়েও এ দেশের শীতল ছায়া ও প্রাকৃতিক পরিবেশ কবির ক্লান্ত শরীর ও মনকে পরম শান্তি দেয়। তার মানে কবির এই যে ধারণা তার নিজের দেশের শীতল ছায়া এবং প্রাকৃতিক পরিবেশ কবিকে সবচেয়ে বেশি শান্তি দেয়, যে শান্তিটা অন্যান্য দেশের যে বিভিন্ন রকম ধন সম্পদ আছে সেরকম তার থেকে বেশি শান্তি কবিকে কিন্তু এই ছোট জিনিস দেয়। কি সেটা? তার দেশের শীতল ছায়া এবং প্রাকৃতিক পরিবেশ, এটি কিন্তু তাকে বেশি শান্তি দেয়, তাই না? এরপর বলছে কি, দেখো কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল। আচ্ছা, এই লাইনটা দ্বারা কবি কি বোঝাচ্ছে? দেখো এদেশের বনের ফুলের সুগন্ধ কবিকে যতটা বিমোহিত ও ব্যাকুল করে অন্য কোথাও তিনি এমন অনুভূতি পান না। তার মানে কবি এই লাইন দ্বারা কিন্তু তার দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্যে তিনি মাতোহারা হয়ে যান, আনন্দ খুঁজে পান, সে সৌন্দর্যকেই কিন্তু কবি তুলে ধরেছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর বলছে কি, দেখো কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবি ল্যান্ডার বলছে এদেশের আকাশে চাঁদ যে স্নিগ্ধ ও সুন্দর হাসি অর্থাৎ জ্যোৎস্না, এখানে কিন্তু সুন্দর হাসি বলতে জ্যোৎস্নার কথা বলা হয়েছে, তাই না, ছড়ায় তা পৃথিবীর আর কোথাও দেখা যায় না বলে কবি মনে করেন, তাই না? তার মানে কবি কিন্তু সব দেশের থেকে তার নিজের দেশের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং সেরা বলে বলেছেন, তাই না? এরপরে বলছে, দেখো আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। কবি ল্যান্ডার কি বোঝাচ্ছে? দেখো কবি বলছে যে জন্মের পর প্রথম চোখ মেলেই কবি এদেশের সূর্যের আলো দেখেছিলেন, অর্থাৎ কবি এদেশেই জন্মগ্রহণ করেছিলেন, তাই না? এবং সেই আলোতে তার দৃষ্টি শান্ত ও তৃপ্ত হয়েছিল। এরপর বলছে ওই আলোতে নয়ন রেখে মোদক নয়ন শেষে।
কবির শেষ ইচ্ছা হলো মৃত্যুর সময় যেন এদেশের আলো ও মাটির কোলেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে পারেন। অর্থাৎ কবি বলছেন কবি জন্মের সময় সর্বপ্রথম নিজের দেশকে দেখেছেন এবং কবি যখন থাকবেন আবার চলে যাবে তখনও তিনি তার দেশকে দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, তাই না? তো এই ছিল তোমাদের এখান থেকে কবিতার ব্যাখ্যাটুকু, তাই তো? এরপর আমরা তোমাদের এখান থেকে অনুশীলনে দেখো, আমরা যদি চলে আসি অনুশীলনে কিন্তু তোমাদেরকে কিছু বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আর এখান থেকে তোমরা পাঠ পরিচিতি একটু খুব ভালো করে পড়বা। পাঠ পরিচিতি পড়লে কিন্তু আরও ক্লিয়ার এবং সুন্দর একটা ধারণা পেয়ে যাবে কবিতার ব্যাপারে। এরপর আমরা চলে আসি তোমাদের এখান থেকে অনুশীলনে। দেখো, অনুশীলনে 1 নম্বর বহু নির্বাচনের প্রশ্ন বলা হচ্ছে যে জন্মভূমি কবিতা অনুযায়ী কবির মন আকুল হয় কিসে? আকুল হয় কিন্তু ফুলের গন্ধে, তাই না? এরপর কবি 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দিয়েছে, তাই না? উদ্দীপকে কবিতার কিছু লাইন দিয়েছে। তো বলছে চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কোনটিতে? উত্তরটি হবে ঘ নম্বর 1, 2, 3। হ্যাঁ, এবার 3 নম্বর বলা হচ্ছে জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকে চরণ দুটির কবির মনের দিকে কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে? উত্তরটি হবে ক নাম্বার সৌন্দর্যবোধ। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা চলে আসি তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নে। আমরা সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ প্রশ্ন 4টি উত্তর পর্যায়ক্রমে একটু দেখে ফেলি, চলো। তো দেখো, সৃজনশীল প্রশ্ন ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কবির অঙ্গ জোড়ায় কিসে? উত্তর দেখো, কবির অঙ্গ জোড়ায় জন্মভূমির ছায়ায় এসে। কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। কবিতার শেষে আমরা দেখেছিলাম কবির শেষ ইচ্ছে কি বলো তো? কবির শেষ ইচ্ছা ছিল তার নিজের দেশেই নিঃশ্বাস ত্যাগ করা, তাই না? তো কবির শেষ ইচ্ছা হলো তিনি যেন নিজ জন্মভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। কবি তার জন্মভূমিকে ভালোবাসেন। জন্মভূমির আলো বাতাস অন্ন জলে লালিত হয়েছেন বলে জন্মভূমির সঙ্গে আত্মিক বন্ধনে আবদ্ধ তিনি। জন্মভূমির চির পরিচিত পরিবেশ কবি প্রশান্তি লাভ করেন। তাই জন্মভূমিকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত যেন জন্মভূমির মাটিতে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, এটাই কবির শেষ ইচ্ছা। এরপর গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, গ নাম্বার প্রশ্নে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। আমাদেরকে উদ্দীপকে কি বলা হচ্ছে? ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, অর্থাৎ আমাদের দেশের কথা বলছে, যে দেশে আমাদের প্রাকৃতিক বিভিন্ন সম্পদ রয়েছে, ধন ধান্য পুষ্প ভরা, তাই না? তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। তার মানে তার মাঝে একটা দেশ আছে, সে দেশটা সকল দেশের সেরা। ওই যে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তার মানে কবিতাটা কিন্তু আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা দেখতে পাচ্ছি, একটা দেশপ্রেমের চিত্র ফুটে উঠছে, তাই না? তো এখান থেকেই তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই কবিতার সাথে তোমার পাঠ্য বইয়ের জন্মভূমি কবিতার কি মিল রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে বলতে হবে। বলা হচ্ছে উদ্দীপকের জন্মভূমি কবিতা কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতার বর্ণিত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কবির প্রগাঢ় দেশপ্রেমের মিল লক্ষ্য করা যায়। জন্মভূমি কবিতার কবি দেশে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেছেন। এদেশের বনের ফুলের গন্ধে কবি আকুল হয়ে ওঠেন। এদেশকে ভালোবেসে তিনি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছেন। উদ্দীপকে কবিতাংশে কবি জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও নানাবিধ সম্পদের কথা তুলে ধরেছেন। কবি বলেছেন ফুলে ফলে ফসলে ভরা পৃথিবীর সব দেশ থেকে তার জন্মভূমি সর্বশ্রেষ্ঠ, এমন দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে উদ্দীপকে ও পাঠ্য কবিতার উভয় কবি উল্লেখ করেছেন। দুই কবি জন্মভূমির রূপ সৌন্দর্য ঐশ্বর্যে মুগ্ধ, আর এই বিষয়টি উদ্দীপক ও জন্মভূমি কবিতার মধ্যে মিল নির্দেশ করে। ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপক ও কবিতার জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। উদ্দীপক ও জন্মভূমি কবিতার কবিদ্বয় তাদের মাতৃভূমির রূপ ও গুণ ঐশ্বর্যের দিকটি লক্ষ্য করে রানী বলে সম্বোধন করেছেন। এদেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সার্থকতা অনুভব করেন। রানী যেমন প্রজার সমস্ত সুযোগ সুবিধার কথা চিন্তা করেন, তেমনি দেশমাতা তার সন্তানদের জন্য ফুল ফসলে ডালি ভরে দিয়েছে কবির কাছে, যা ঐশ্বর্য সমতুল্য। এদেশে জন্মগ্রহণ করে উদ্দীপকে কবিও মুগ্ধ। তার কাছে চিরসবুজ প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যের আধার, চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ যেন নতুন আশার হাতছানি দেয়। তাই এ সৌন্দর্য যেন রানীর চেয়েও সুন্দর। উদ্দীপক
লিখব কি, কবি ও পাঠ্য কবিতার কবি মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। রানী যেমন সুন্দর ও পরিপাটি হয়ে থাকেন, তেমনি কবিদ্বয়ের দেশও ঐশ্বর্যময়। এদিকটি লক্ষ্য করে কবিদ্বয় তাদের জন্মভূমি দেশকে রানীর সঙ্গে তুলনা করেছেন। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এভাবে আমরা প্রত্যেকটা কবিতার পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়ে ফেলবো এবং অনুশীলনী সমাধানগুলো করে ফেলবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।